একটা হিস্ট্রি সুন্দর করে লেখা, এটা তো পারো, মুখস্থ আছে না? মুখস্থ করে ফেলবা একদম একদম ফটাফট। ওখানে শুধু নামের জায়গায় নাম, বয়স, এটা ওটা দিয়ে তার কমপ্লেনগুলোরে ওই তোমাদের ওই আদলেই সাজায়ে সুন্দর করে এটা লিখে ফেলবা, 1 নম্বর কথা। এখন এটা লেখাতে সমস্যা হয় না, তোমরা যে খাতাগুলো জমা দাও ভালোই পাই, মোটামুটি লেখা সুন্দরই হয়। ওই লেখাটা আবার অনেক এক্সটার্নাল ওনারা আবার ভিতরে পড়ে মার্কিং করে, ওটার উপর একটা মার্কিং দেয়। লং কেসের মার্কস সাধারণত 3টা ভাগে ভাগ হয়। একটা হলো যে তোমার লেখার উপরে কি সুন্দর করে লিখছো, 2 নম্বর হলো যে তোমার প্রেজেন্টেশন, কিভাবে তুমি স্যালিয়েন্ট ফিচারটা প্রেজেন্ট করছো, কতটা বলার সুন্দর, তোমার বাসনভঙ্গি থেকে শুরু করে কিভাবে একটানা 5, 10, 7 মিনিটের মধ্যে পুরাটাই প্রেজেন্ট করে ফেলবা, এটার উপরে। আর 3 নম্বর হলো যেটা যে তোমার ক্রস এক্সামিনেশান এবং ক্লিনিক্যাল এক্সামিনেশান। কিছু দেখাইতে বলবে প্র্যাকটিক্যালি, হয়তো মারফিস সাইন বললো যে তুমি মারফিস সাইনটা দেখাও, অথবা লিভার প্যালপেশনটা দেখাও, ডিউডেনাল পয়েন্ট টেন্ডারনেসটা দেখাও। এই ধরনের পেপটিক আলসার ডিজিজ যদি থাকে তখন ধরবে। আচ্ছা, তাহলে এই ধরনের কিছু একটা এক্সামিনেশান দিতে পারে কেস ওয়াইজ। বিইপি যদি থাকে তাহলে বললো যে কিডনি পালপেশনটা দেখাও, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেসটা দেখাও। আমার কথা বোঝা গেছে? এরকম একটা ছোটোখাটো একটা কিছু দেবে। আর ক্রস এক্সামিনেশান, এখানে মূলত লং কেসে ক্রস এক্সামিনেশানটা ইম্পর্টেন্ট। শুরু করবে স্যালিয়েন্ট ফিচার বললা, হ্যাঁ বলে শেষ করলা, এরপরেই শুরু হবে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। তাহলে তোমার গলব্লাডার কেস দিয়ে আমি শুরু করতেছি। গলব্লাডার কেস যদি হয় ক্রনিক কোলেসিস্টাইটিস উইথ কোলিলিথাইসিস, এরকমই তো থাকে সাধারণত। ক্রনিক কোলেসিস্টাইটিস মানেই তো কোলিলিথাইসিসের কারণেই যেটা হয়, সেটাতেই আমরা তো সেই কেসগুলোই রাখি সাধারণত। তাহলে তুমি বলবা যে মাই ডায়াগনোসিস ইজ ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। কি বলবা? ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। অথবা যদি অ্যাকিউট থাকে, অ্যাকিউট অন ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, সেটাও বলতে পারো। যে রোগী 6 মাস ধরে হিস্ট্রি দেয়, আগেও 2-1 ভর্তি হয়েছে, এখন আমি এখন মারফিস সাইন পজিটিভ পাচ্ছি, তাহলে কি বলবো? তাহলে অ্যাকিউট অন ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। আচ্ছা, এখন কথা হলো ক্যালকুলাস কিনা তুমি জানো তো না, সেটা তো ইনভেস্টিগেশনের উপরেই নির্ভর করে। সুতরাং ক্যালকুলাস কথাটা বলবা কি বলবা না, এটা জাস্টিফিকেশান কি মনে হয় তোমাদের? না বলাটাই ভালো, কারণ আমি ইনভেস্টিগেশান দেখি নাই মনে করতে হবে। যদিও প্রোফাইল সবই থাকবে, তারপরেও ধরে নেওয়া যে আমি দেখি নাই, এটাই। তাহলে অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টাইটিস আর একটা হলো ক্রনিক কোলেসিস্টাইটিস, এটাই হওয়া উচিত। তাহলে এটা হলো মোর স্পেসিফিক, মোর অ্যাকুরেট। এখন বলতে পারে হ্যাঁ ক্রনিক কোলেসিস্টাইটিস, আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? একটা ক্রনিক কোলেসিস্টাইটিস কেসে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী হওয়া উচিত? পেপটিক আলসার ডিজিজ, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, পেপটিক আলসার ডিজিজ। মূলত এই দুইটাই মনে হয় কমনের মধ্যে পড়ে। আরগুলো আসলে তো আরও অনেক দূরে যেতে হয়, ঘোরায় পেছায় আসা যায় অনেক কিছু, কিন্তু তোমরা এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ থাকো, অসুবিধা কী? খুব বেশি জ্ঞান জাহির করার দরকার নাই। এখন হাউ উইল ইউ এক্সক্লুড দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? কারণ তোমার প্রভিশনাল ডায়াগনোসিস তো একটা আছে, এইটা যে ঠিক আর অন্যগুলো যে বেঠিক, সেটা তোমার হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশান থেকে তুমি যে ফাইন্ডিংসটা পেয়েছো সেইটার উপর ভিত্তি করে তোমাকে এক্সক্লুড করতে হবে। তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো পেপটিক আলসার ডিজিজ। তাহলে পেপটিক আলসার ডিজিজ কেন না,
সেই প্রসঙ্গে তোমার তো কিছু কথা বলতে হবে যে স্যার এটা পেপটিক আলসার ডিজিজ না, কারণ হলো এই সেই কথাগুলো কি হবে? পেপটিক আলসার ডিজিজের একটা হলো, হ্যাঁ পেপটিক আলসার ডিজিজের তোমার এনএসএইডস সেটা তো অ্যাকিউট। পেপটিক আলসার যারা দীর্ঘদিন ধরে ভোগে, 1 নম্বর হলো পিরিয়ডিসিটি। পেপটিক আলসার ডিজিজ দেখবা 2-3 মাস পর পর প্রচণ্ড ব্যথা হয়, বমি হয়, খাইতে পারে না, রোগী হাসপাতালে অ্যাডমিটেড হয়, এরপরে 2-1 দিন না খেয়ে কনজারভেটিভ চিকিৎসা চলার পরে আবার আস্তে আস্তে যখন ভালো হয় আবার বাড়ি ছেড়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করে কিছুই পায় নাই, এন্ডোস্কোপি হয়তো করা থাকলেও থাকতে পারে, সেখানে লেখা আছে হয়তো পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রাইটিস, ডিউডেনাইটিস, যে কোনো একটা কিছু রিপোর্টে থাকবে। এবং এই রুগী দেখা গেল মাঝে মধ্যেই অ্যান্টাসিড বা যে গ্যাসের ওষুধ পিপিআই বিভিন্ন ফার্মেসি থেকে বা বিভিন্ন গ্রাম্য ডাক্তারের কাছ থেকে খায়, খেলে ভালো থাকে, খেলে ব্যথা কমে যায়, কিন্তু হয়তো হঠাৎ করে স্ট্রেসফুল কন্ডিশনের কারণে এটা বাড়ছে, সেজন্য সে ভর্তি হওয়া লাগছে তার। এরকম একটা হিস্ট্রি থাকবে। এবং সে দেখা গেল যে তার সেই স্মোকার থাকতে পারে, ডে লেবার থাকতে পারে, অথবা এমন কোনো পেশা থাকতে পারে যে পেশাতে খাওয়া দাওয়াগুলো ঠিকমতো করে না। এই যেমন রাজমিস্ত্রি, এরা ওই সকালে খায় আর ওই কাজ করতে করতে সন্ধ্যাবেলা যেয়ে খায়, খালি পেটে থাকে সারাদিন, তার এই না খেয়ে থাকার ফলে অ্যাসিডিটি বেশি হয়, পেপটিক আলসার ডিজিজ হয়। এরকম একটা হিস্ট্রি তোমাকে এক্সক্লুড করতে হবে। এরপর রুগী অনেকটা ক্যাকেকটিক থাকে, আলসারের কারণে খাওয়া দাওয়া কম হয়, রুগীর জেনারেল হেলথ দেখবার যেটু থাকে, কম থাকে, ইল লুকিং থাকে। এটা হলো পেপটিক আলসার ডিজিজ হিস্ট্রি। এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন তো আলাদা। ক্লিনিক্যাল এক্সামিনেশানে তখন এক্সক্লুড করবা, তখন ওটার হলো ডিউডেনাল পয়েন্ট টেন্ডারনেস থাকবে, আর মারফিস সাইন পজিটিভ থাকবে আমাদের ক্রনিক কোলেসিস্টাইটিস। এখান দিয়ে একটা আমি ডিফারেন্সিয়েট করব। 3 নম্বর হলো যে মানে এখন দ্বিতীয় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা আমরা বলছিলাম, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসেও তাই ওরকম অনেকটা, কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে ওই রকম আলাদা ডিউডেনাল পয়েন্ট টেন্ডারনেস পাবা না, তবে সেন্ট্রাল একটা পেইন থাকবে, এই পেইনটা রেডিয়েটিং টু দ্য ব্যাক, তারপরে সিভিয়ার পেইনের সাথে রুগী এরকম অনেক সময় 2-3 মাস পর পর সেভারেল অ্যাডমিশান ইনটু দ্য হসপিটালের হিস্ট্রি থাকবে। এবং এই রুগীগুলো দেখবো এরকম ক্যাকেকটিক থাকবে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রুগী কিন্তু খেতে পারে না, তার ডায়াবেটিসও থাকতে পারে অ্যাসোসিয়েটেড। প্যানক্রিয়াস নষ্ট হওয়ার ফলে তার ওই যে ইনসুলিন সিক্রেশনও কমে যায়, রুগী ডায়াবেটিক থাকে। এবং এই রুগীগুলা হাসপাতালে 2-3 বার ভর্তি হওয়ার হিস্ট্রি থাকবে। এবং এই রুগীর স্ট্রেসফুল কন্ডিশন, এদের হলো যে অ্যালকোহল ইনডিউস থাকুক বা স্মোকার থাকুক, রাত জাগরণ করে, খাওয়া দাওয়া ঠিকমতো খায় না, স্ট্রেসফুল জব, এরকম কোনো পেশায় কোনো ব্যক্তি তুমি দেখে নিবা হিস্ট্রিতে, এটা এক্সক্লুড করবা। মোহামেডান স্প্রেয়ার পজিশন, মানে যখন ব্যথা হয় তখন একদম হ্যাঁ, তাহলে লিনিং ফরওয়ার্ড হইলে তার ব্যথাটা কমে যায়। যেহেতু প্যানক্রিয়াস রেট্রোপেরিটোনিয়াল অর্গান, যখন তুমি সিটিং অ্যান্ড লিনিং ফরওয়ার্ড যখন করবা, তখন রেট্রো অ্যাবডোমিনাল যে স্ট্রাকচারগুলো থাকে এখান থেকে গার্ডগুলো সামনের দিকে সরে গেলে প্রেশারটা কমে যায়, রুগী আরাম পায়। এই পজিশনেই রুগীর ব্যথাটা কমে যায়। আর যখন পেপটিক আলসার ডিজিজ থাকে, এনএসএইডস খাইলেই ব্যথা কমে যায়, আর এর কমে এই পজিশনে কমে, ওষুধে সাধারণত কমতে চায় না, পজিশনের কারণে এর কমে। তাহলে এই যে কিছু ক্লিনিক্যালি তুমি কীভাবে এক্সক্লুড করবা সেগুলো পয়েন্ট আকারে এইভাবে বলবা। এখন তোমার মনে করো ক্রনিক কোলেসিস্টাইটিস, তাহলে আমরা ডায়াগনোসিসে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো এক্সক্লুড করার পরে যে এই রুগীর যেহেতু ব্যথাটা আমি মারফিস সাইন এইখানে পজিটিভ পাচ্ছি বা নেগেটিভ পাচ্ছি, যাই হোক ব্যথাটা তার আপার অ্যাবডোমেনে আছে, আইদার রাইট হাইপোকন্ড্রিয়াম অথবা ইপিগ্যাস্ট্রিক রিজনে। এই ব্যথাটা আগেও 2-1 বার হয়েছে, এবং ব্যথা থাকলে তার ব্যথাটা পিছনে ইন বিটুইন শোল্ডার
বা ব্যাক এখানে রেডিয়েট করে, অথবা রাইট শোল্ডারে রেডিয়েট করুক, যাই করুক, 2-1 ভর্তি হওয়া লেগেছে, ওষুধপত্র খেয়ে এটা সারছে। এমনও রোগী বলতে পারে ওই সময় পরীক্ষা নিরীক্ষা করছিল, ডাক্তার বলছে তার পিত্তথলিতে পাথর। এটাও তুমি হিস্ট্রিতে যে তুমি বলতে পারো না তা না, অনেক সময় যদি আগে ডায়াগনোজ থাকে তাহলেও তুমি সে কথাটা হিস্ট্রিতে আনলেও কোনো অসুবিধা নেই। এখন তোমার ডায়াগনোসিস তুমি কনফার্ম করতে চাও। 1 নম্বর হলো তুমি ক্লিনিক্যালি রোগীর হিস্ট্রি দেখে তুমি কনফার্ম যে ইট মে বি এ কেস অফ ক্রনিক কোলেসিস্টাইটিস। সেকেন্ডলি অন এক্সামিনেশানে তুমি তো আসলে ক্রনিক কোলেসিস্টাইটিসে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ তো নাই মারফিস সাইন ছাড়া। তাহলে তুমি মারফিস সাইন যদি পাও তাহলে তো আর বোঝার কোনো অবকাশ থাকে না। না পাইলে লোকেশন অফ পেন সেটার উপর ভিত্তি করেই তুমি এপিগ্যাস্ট্রিক বা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। এখন তুমি মনে করো তুমি কি কি পরীক্ষা নিরীক্ষা করতে চাও এই রোগীর ডায়াগনোসিস কনফার্ম করার জন্য। এখানে প্রথম স্টেজে আমরা বলবো এমন কিছু টেস্ট যেটা নন ইনভেসিভ, ইজিলি অ্যাভেলেবল, চিপ ইজিলি অ্যাভেলেবল এবং নন ইনভেসিভ টেস্ট যদি করা যায় সেটাই আগে প্রথমে বলতে হবে। তাহলে আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেমের একটা ডিজিজ ক্রনিক কোলেসিস্টাইটিস ডায়াগনোসিসের জন্য আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি সিস্টেম অ্যান্ড প্যানক্রিয়াস and liver function test is sufficient to diagnose a case of chronic cholecystitis. এখন তোমার হেপাটোবিলিয়ারি সিস্টেমের আল্ট্রাসোনোগ্রামে তোমার কি বলবে, ফাইন্ডিংসটা কি হওয়া উচিত, কি কি ইনফরমেশন আমার পাওয়া যাবে। অনেক কিছু ইনফরমেশন আমরা পাবো, অ্যাকিউট নাকি ক্রনিক, গলব্লাডার ডিস্টেন্ডেড নাকি কন্ট্রাক্টেড, অলের অবস্থাটা কি, অল ইজ ইডেমেটাস থিকেন্ড নাকি ফাইব্রোজড, স্টোন আছে কি নাই, স্টোন থাকলে পোস্টেরিয়র অ্যাকাউস্টিক শ্যাডো। হোয়াট অ্যাবাউট ক্যালোস ট্রায়াঙ্গেল বা পেরিকোলেসিস্টিক কোনো অ্যাডেশন আছে কি না, ক্যালোস ট্রায়াঙ্গেলটায় রিজনে কোনো লিম্ফ নোড সোয়েলিং আছে কি না পোটা হেপাটিসে। তারপরে তোমার সিবিডি মানে এক্সট্রা হেপাটিস যে biliary tree, হোয়াট অ্যাবাউট দ্য কন্ডিশন অফ এক্সট্রা হেপাটিক biliary tree, ওটা কি ডাইলেটেড নাকি নর্মাল ইন ক্যালিবার, এটা সম্পর্কে ইনফরমেশান, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান দিবে। তাহলে আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টের উপর ভিত্তি করে আমার ম্যানেজমেন্টে কিন্তু ব্যাপক একটা প্ল্যান তৈরি হবে। আইদার এই কেসটা অ্যাকিউট হলে কনজারভেটিভ রাখবো নাকি আমি অপারেশনে যাব, এটা একটা ডিসিশান। দ্বিতীয় ডিসিশান হলো এটা কি পেরিকোলেসিস্টিক অ্যাডেশন বা ওয়াল থিকেন্ড ইডেমেটাস ইনফ্লামেটরি অ্যাকিউট ইনফ্লামেশন আছে কি না, সেক্ষেত্রে আমি কি ওপেন করব নাকি ল্যাপারোস্কোপিকে যাব, সেটা একটা ডিসিশান। biliary ট্রির কথা বললো যে এক্সট্রা হেপাটিক biliary ট্রি মাইল্ডলি ডাইলেটেড অথবা ডাইলেটেড, গলব্লাডারে স্টোনও আছে, অ্যাকাউস্টিক শ্যাডো আছে, কিন্তু একই সাথে বলল যে সিবিডিতেও একটু ডাইলেটেড, স্টোন আছে কি নাই এটা বলতে পারলো না, কিন্তু বলল যে সিবিডি মাইল্ডলি ডাইলেটেড। তাহলে তোমার চিন্তার কিন্তু অবকাশ এসে গেল যে আমি কি তাহলে এটা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বা ওপেন কোলেসিস্টেক্টমিতে যাব কি যাব না। তাহলে সিম্পল আল্ট্রাসোনোগ্রাম তোমাকে কিন্তু অনেক কিছু হেল্প করবে। যদি ক্লিন কাট ডায়াগনোসিস বলেই দেয় যে গলব্লাডার মাইল্ডলি কন্ট্রাক্টেড, ওয়াল ইজ ফাইব্রোজড, CBD is clear, there is multiple stone within the gallbladder casting posterior acoustic shadow, no pericholecystic adhesion, callous triangle
there is no decision তোমার adhesion or portohepatitis there is no lymph node অথবা extrahepatic biliary কোনো সমস্যা নাই, সব কিছু মিলায়ে এরপরে তুমি লিভার ফাংশন টেস্টের সাথে কোইনসাইড করবা। সেরাম বিলিরুবিন নর্মাল, এসজিপিটি নর্মাল, অ্যালকালাইন ফসফেটেজ নর্মাল, সিরাম অ্যামাইলেজ নর্মাল, তাহলে তোমার আর কোনো সন্দেহ নাই যে আই উইল ডু ফর ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। কোথাও কোনো গণ্ডগোল যদি বলে যে গলব্লাডারটা ডিস্টেন্ডেড, তারপরে ইম্পায়মা অথবা ইম্পায়মা গলব্লাডার, mucosil of the gallbladder, there is a big stone in the neck of the gallbladder, adhesion with extrahepatic biliary tree, অথবা সিভিয়ার পেরিকোলেসিস্টিক অ্যাডেশন বা সিভিয়ার পেরিকোলেসিস্টিক কালেকশন, তাহলে কি তুমি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিতে প্রথমেই চিন্তা করবা? তাহলে তো আমার ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি ফেলিওর হতে পারে। সুতরাং আইদার আমি কনজারভেটিভে যাব, 1.5 মাস পরে যে ল্যাপারোস্কোপিকের প্ল্যান করতে পারি যদি অ্যাকিউট থাকে বা এরকম কিছু থাকে, অথবা ওপেন কোলেসিস্টেক্টমি, অথবা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিতে যাব বাট পার্টিকে মোটিভেশনের প্রয়োজন আছে যে যদি বেশি খারাপ থাকে অনেক সময় ওপেন করা লাগতে পারে। ইভেন সিম্পল ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিতেও পার্টি উইল বি মোটিভেটেড বিফোর অপারেশন that there may be need of conversion of laparoscopic to open cholecystectomy, কারণ অলওয়েজ ল্যাপারোস্কোপিক যে সফল হবে এমন কোনো কথা নাই। সিভিয়ার ব্লিডিং হয় বা ভিতরে যে অনেক সময় রিপোর্টের সাথে মিল খায় না, সেক্ষেত্রে আমাকে প্রয়োজনে কনভার্সান করা লাগতে পারে। সুতরাং কাউন্সেলিং দ্য পেশেন্ট বিফোর অপারেশন। বোঝা গেছে? আলট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম অ্যান্ড প্যানক্রিয়াস এর সাথে লিভার ফাংশন টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হেপাটোবিলিয়ারি সিস্টেমের রোগ ডায়াগনোসিস করতে গেলে এই দুটারে কম্বাইনলি তোমাকে বিবেচনা করতে হবে। তোমাকে বলল যে এক্সট্রাহেপাটিক biliary tree ইজ মাইল্ডলি ডাইলেটেড, এখানে কিন্তু খেলা শুরু হয়ে গেল। বিশেষ করে আমরা যারা সার্জন আমাদের কিন্তু অনেক টেনশন অবস্থায় থাকি যে তাহলে এক্সট্রাহেপাটিক biliary খুব সিভিয়ারলি ডাইলেটেড হলে তো কোনো কথাই নাই, কিন্তু মাইল্ডলি ডাইলেটেড এটা কি কারণে হলো, এটাকে আমাকে এক্সক্লুড করতেই হবে। এরপরে তাহলে লিভার ফাংশন টেস্ট করলাম, দেখলাম যে বিলিরুবিন মাইল্ডলি রেইজড 3 বা 4 বা 5 এরকম, নর্মাল তো 1.2 এর নিচে, 1.5 এর নিচে বা 2 এর নিচে হলে ইনফেকশনের কারণে 1.5-2 না হতে পারে, কিন্তু তুমি যখন 4-5 এরকম পাবা এক্সট্রাহেপাটিক biliary tree is mildly dilated, তখন তুমি এই রোগে কি করতে চাও? আর কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চাও? আর কিছু কি দেখতে চাও? অবশ্যই আমাকে এক্সট্রাহেপাটিক biliary ট্রিতে কোনো অবস্ট্রাকশন কিছু আছে কি না, অবশ্যই আমি এটা না দেখে এই রোগীর অপারেশনে যাব না। তাহলে আলট্রাসোনো এবং লিভার ফাংশন টেস্টের পরে কোন টেস্টে গেলে আমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো? তাহলে বলতে হবে যে স্যার অনেকগুলো টেস্ট তো করা যায়, ইআরসিপি আছে, এমআরসিপি আছে, পিটিসি আছে, কিন্তু আমি এমন একটা টেস্ট করতে চাই যেটা নন ইনভেসিভ, রিলেটিভলি নন ইনভেসিভ। তাহলে এর মধ্যে রিলেটিভলি নন ইনভেসিভ কোনটা? এমআরসিপি। তাহলে আমি যদি একটা এমআরসিপি করি তাহলে আমার এক্সট্রাহেপাটিক biliary ট্রিটা কী কারণে হচ্ছে আমি পুরাটা আমি দেখতে পাবো। তাহলে এখান থেকে যদি আমি দেখে নিই তাহলে আর আমার অপারেশনে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। কোলেসিস্টাইটিসের সাথে আমার প্যানক্রিয়াটাইটিসের একটা অঙ্গাঙ্গিক একটা সম্পর্ক থাকে, কারণ biliary tree তো। তাহলে আমার এখানে লিভার ফাংশন টেস্টের মধ্যে কিন্তু আমি ওই যে সিরাম বিলিরুবিন বলছি, এসজিপিটি, অ্যালকালাইন ফসফেটেজ, সিরাম অ্যামাইলেজ, পিটিআইএনআর, এই সবগুলো মিলাইই কিন্তু লিভার ফাংশনের টেস্টগুলা বা হেপাটোবিলিয়ারি সিস্টেমকে বিভিন্ন রোগ ডায়াগনোসিসের জন্য এগুলো আমার লাগবে। সিরাম লাইপেজও আছে, ইউরিনারি অ্যামাইলেজও আছে। যদি প্যানক্রিয়াটাইটিস সাসপেক্ট করি তখন সিরাম লাইপেজ, সিরাম অ্যামাইলেজ, ইউরিনারি অ্যামাইলেজ এগুলো করতে হবে সব।
এখন তোমার একই সাথে অ্যামাইলেজ বেশি পেলাম, লিভার ফাংশন টেস্ট করে সিরাম অ্যামাইলেজও অনেক বেশি, আমি কি অপারেশনে যাব? কারণ হলো তখন কোলেসিস্টাইটিসের সাথে প্যানক্রিয়াটাইটিসও আছে। প্যানক্রিয়াটাইটিস ইজ এ কন্ট্রাইন্ডিকেশন ফর এনি অপারেটিভ প্রসিডিওর। করা যাবে না তা না, প্যানক্রিয়াটাইটিসের সাথে অপারেশন করবা যদি প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন রূপে এমন কোনো সার্জিক্যাল এমার্জেন্সি হয়, যেমন প্যানক্রিয়াটিক নেক্রোসিস, সিউডো প্যানক্রিয়াটিক সিস্ট যদি কনজারভেটিভের পরেও রিজলভ না হয় তখন, তাহলে এক্ষেত্রে আমার প্যানক্রিয়াটাইটিস যদি থাকে আমি এই রুগীটা কনজারভেটিভে যাব। এরপরে রুগীর প্যানক্রিয়াটাইটিস ভালো হওয়ার পরে, অ্যামাইলেজ নর্মাল আসার পরে তখন আমি অপারেশনের চিন্তা করব। তুমি লিভার ফাংশন টেস্ট করে দেখলা এসজিপিটি অনেক হাই, বিলিরুবিনও একটু বেশি, তাহলে আমার এমআরসিপিতে দেখলাম যে বিলিয়ারিটিরই ভালো আছে, বিলিয়ারিটিতে কোনো অবস্ট্রাকশন নাই, অ্যালকালাইন ফসফেটেজও ভালো, তাহলে রোগীর এসজিপিটি অনেক হাই, তাহলে একই সাথে হেপাটাইটিসও আছে একটু। তাহলে আমি যদি মনে করি যে হেপাটাইটিসটা একটু কনজারভেটিভ চিকিৎসা দিয়ে 1-1.5 মাস পরে আমি অপারেশনটা করি, তাহলে লিভার ফাংশন টেস্টটা অলমোস্ট ভালো হয়ে আসবে, এসজিপিটিটা কমে আসবে, তখন আমি করব, ক্ষতি নাই, করতে পারো। তাহলে লিভার ফাংশন টেস্ট এই যে আমরা করতেছি, লিভার ফাংশন টেস্ট করে মনে করো আল্ট্রাসাউন্ডে বলছে যে কোলেসিস্টাইটিস উইথ কোলেলিথাইসিস, কিন্তু তুমি অ্যালকালাইন ফসফেটেজ পাচ্ছ অনেক বেশি, তাহলে যেহেতু অ্যালকালাইন ফসফেটেজ বেশি পাচ্ছি, আবার আল্ট্রাসাউন্ডে বলছে যে শুধু পাথর আছে পিত্তথলির মধ্যে, তাহলে তোমার সন্দেহ জাগবে না যে তাহলে কেন এত বেশি? তখনও আমরা এমআরসিপি করব, যে দেখি না অ্যালকালাইন ফসফেটেজ বেশি আছে, নিশ্চয়ই এক্সট্রা হেপাটিক বিলিয়ারিটিতে কোনো ঝামেলা থাকতে পারে, দেখে নিতে হবে। তাহলে পিত্তথলিতে পাথর, এমআরসিপি করে দেখলা যে সিবিডিতেও স্টোন আছে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? সিবিডিতেও স্টোন আছে, আবার গলব্লাডারেও স্টোন আছে। রোগী বলল যে আমি কোনো কাটাছাড়া করতে চাই না, তাহলে আমরা একই সিটিংয়ে যদি 2 ধরনের সার্জনও পাওয়া যায়, তাহলে একজন ল্যাব কল করবে আর একজন ইআরসিপি করে পাথর বের করে দিবে, কাহিনী শেষ। এখন যদি অ্যাভেলেবল না থাকে ইআরসিপির ফ্যাসিলিটি, তাহলে কি করতে পারি? ল্যাব কল করে দিলাম, এবার পাঠিয়ে দিলাম এন্ডোস্কোপিস্টের কাছে, উনি ইআরসিপি করে দিল, অথবা উনি আগে এন্ডোস্কোপিস্টের কাছে গেল, উনি ইআরসিপি করে স্টোন বের করে দিল, এবার আমার কাছে পাঠিয়ে দিল, আমি ল্যাব কল করে দিলাম। বুঝা গেছে? সব অপশান থাকবে, রোগী তো জানবে যে তার কি কি অপশান আছে। আর যদি কোনো ফ্যাসিলিটি না থাকে, ল্যাব কলও পারি না বা সার্জন নাই, ইআরসিপি করারও স্কোপ নাই, রুগী বললো আমি দূরে যেতে পারবো না, আমার টাকা পয়সা নেই, যা আছে এখানে করে দেন, তাহলে আমি ওপেন কোলেসিস্টেক্টমি উইথ কোলিডোকোলিথোটমি করে দিলাম, এক কাহিনী একবারেই শেষ। অথবা আর কি অপশান আছে, যে আমি ইআরসিপি করতে ঢাকায় যেতে পারবো না, কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জন এখানে অ্যাভেলেবল আছে, তাহলে কি করতে পারে? ল্যাব কল উইথ ল্যাপারোস্কোপিক এক্সপ্লোরেশন অফ সিবিডি, যদি এক্সপার্ট থাকে, দুইটাই ল্যাপারোস্কোপিতে সম্ভব। সিবিডি এক্সপ্লোর করে পাথর বের করে দিলাম, আর ল্যাব কল করে দিলাম, সেটাও পসিবল। তাহলে এখনকার যুগে যেহেতু সব কিছুই সম্ভব, তোমাকে যদি তুমি না জানো তাহলে তো বলবা কী করে? এক্সামিনার যদি তোমাকে এইভাবে শুনতে চায়, তুমি সেইভাবেই বুদ্ধি করে অ্যান্সার দিবা। বোঝা গেছে আমার কথাগুলো? ইআরসিপি আর এমআরসিপির অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এমআরসিপি আর ইআরসিপির মধ্যে অ্যাডভান্টেজ কি বলো? ইআরসিপি করে, ইআরসিপি তো আমরা এন্ডোস্কোপির মতোই, সোজা অ্যাম্পুলা ভেটার দিয়ে আমরা ঢুকে যাই ভিতরে। তাহলে ইআরসিপি আমরা একই সাথে
ছবিটাও নিতে পারি, এমআরসিপির মতন পুরা বিলিয়ারি ট্রির ছবিও নেওয়া সম্ভব। ওখানে ডাই দিয়ে ছবি নিলাম। আবার একই সাথে সিবিডির মধ্যে থেকে স্টোন এক্সট্রাকশন করে নিয়ে আসতে পারি। তাহলে আমার বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক, যেটা এমআরসিপিতে পসিবল না। এমআরসিপিতে অনলি ফর ডায়াগনস্টিক পারপাজে। আচ্ছা, ইআরসিপি আবার ডিসঅ্যাডভান্টেজ কি? হ্যাঁ, ওখানে প্যানক্রিয়াটাইটিস করতে পারে, কারণ অ্যাম্পুলা দিয়ে ঢুকবা তো। অ্যাম্পুলা এমন একটা জায়গা যেখানে প্যানক্রিয়েটিক সিক্রেশন আবার এদিকে বিলিয়ারি সিক্রেশন দুইটাই এসে নামে। ওখান থেকে যাওয়ার পথে সে প্যানক্রিয়েটিক যে ডাক্ট আছে সেখানেও কিছু ইনজুরি করে ঢুকলো ভিতরে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। শুধু তাই না, বিলিয়ারি ট্র্যাক্টেও ইনজুরি হতে পারে। বিলিয়ারি ট্রি তুমি ইনজুরি করে দিলা, তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ। আবার এটা একটা কস্টলি প্রসিডিওর, আবার হাইলি সেন্টার ডিপেন্ডেন্ট, সব জায়গায় অ্যাভেলেবল না। ইআরসিপি করতে গেলে খুলনায় হয় না, ঢাকায় পাঠাইতে হয়, এক্সপার্ট হ্যান্ড লাগে। আবার ইআরসিপিতে আরেকটা সুবিধা আছে, একটা ইনঅপারেবল একটা গ্রোথ আছে সিবিডিতে রুগীর, অথবা ইনঅপারেবল না, অপারেবল গ্রোথই আছে, কিন্তু রুগীর জন্ডিস 30-35, এই অবস্থায় অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা কি করতে পারি? একটা স্ট্যান্ড দিয়ে আসতে পারি। ইআরসিপি করে একটা স্ট্যান্ড দিয়ে আসলাম, বাইলটা পাস হয়ে গেল, জন্ডিসটা কমে গেল, এরপরে অপারেশন করে দিলাম, সেটাও পসিবল। প্যাপিলোটমি করা যায় ইআরসিপি করে। অ্যাম্পুলা স্টেনোসিস, তাহলে অ্যাম্পুলারি স্টেনোসিস থাকলে ওখানে আমরা যে ঢোকার সময় ওই টিস্যুগুলো কেটে কেটে জায়গাটা বড় করে দিল, তাহলে বিলিয়ারি ড্রেনেজটা ভালো হবে, এরপরে আর পাথর জমবে না। সম্ভব? সম্ভব। বায়োপসি নেওয়া যায় না? বিলিয়ারি ট্রির মধ্যে কোনো একটা জায়গা সাসপেক্টেড, ওখান থেকে আমরা ইআরসিপি করে মাংস নিয়ে পরীক্ষা করতে দিলাম। অনেক ফ্যাসিলিটি আছে। তাহলে ল্যাপারোস্কোপি, মনে করো আমরা ডিসিশন নিলাম ল্যাব কল করব, ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি। তাহলে এবার ল্যাব কল দিয়ে এখানে কিছু প্রশ্ন আসবে যে ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করতে গেলে কয়টা পোর্ট দিই, 4টা পোর্টের মধ্যে এবার 10 mm কয়টা, 5 mm কয়টা, ইপিগ্যাস্ট্রিক পোর্টে কী করি, ওয়ার্কিং পোর্ট, তারপরে তোমার ক্যামেরা পোর্ট কোনটা, কি গ্যাস ঢুকাই, কেন কার্বন ডাইঅক্সাইড দেই। তাহলে এগুলো অনেক কথাবার্তা এগুলো আসবে, খুব সহজ কোশ্চেনই এখানে ধরা হবে। ক্যালোস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, ক্যালোস ট্রায়াঙ্গেলের মধ্যে কি থাকে কন্টেন্ট? সিস্টিক লিম্ফ নোড অফ লান্ড, সিস্টিক আর্টারি। বাউন্ডারিটা কি? সিস্টিক ডাক্ট, উপরে হলো ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভার, আর এদিকে আছে তোমার সিস্টিক ডাক্ট, আর একটা হলো কমন হেপাটিক ডাক্ট। টাইপস অফ গল স্টোন, কমন কোনটা? কমন কোনটা? কমন কোলেস্ট্রল না মিক্সড? মিক্সড স্টোনই বেশি, মনে হয় 90%। কোলেস্ট্রল স্টোনগুলো অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট দেয় আমাদের ডাক্তারেরা, কিন্তু অন্য স্টোনে আর মেডিকেল ট্রিটমেন্টে খুব একটা কাজ হয় না। হ্যাঁ, চিনোডিঅক্সিকোলিক অ্যাসিড ছোটো থাকলে, কিন্তু ওটা আমরা সার্জনরা ওটারে অ্যাকসেপ্ট করি না। কখনোই পাথর গলায় দিয়েছে এরকম কোনো ইতিহাস নাই। 2 বছর 3 বছর ধরে খাওয়াইছে,
কিন্তু পাথর গলছে এরকম কোনো ইতিহাস আমরা পাইনি। আর ওনারা দেয়, রুগী 5 বার 10 বার করে গেছে, প্রেসক্রিপশান এনেও দেখাইছে আমাদের কাছে, খাওয়াইছে 800 কলিক অ্যাসিড, লাভ হয় নাই, ওই ল্যাব কলেজেই শেষ। এর সাথে অবস্ট্রাকটিভ জন্ডিসের এই যে অনেক আলাপ তো এর মধ্যেই হলো মিউকোসিল বা ইম্পাইমা গলব্লাডার কিভাবে ফরমেশন হয়, এটাও একটা কমন কোশ্চেন। মিউকোসিল বা ইম্পাইমা, প্যাথোজেনেসিস অফ মিউকোসিল। তারপরে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি ট্রি, এমনও আছে যে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি ট্রিটা বলতে বলা হয়, যে বলো তো এটা কি। রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, এরপর কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট এসে মিলল, এরপরে কমন বাইল ডাক্ট, অ্যাম্পুলা ভেটার দিয়ে, তারা বিফোর অ্যাম্পুলা প্যানকেটিক ডাক্টের সাথে মিশে, হ্যাঁ, ডিউডেনামের সেকেন্ড পার্টে এটা অ্যাম্পুলা ভেটার দিয়ে ওপেন করে। এটাও দুঃখজনক, পরীক্ষার হলে অনেক নজির আছে, বলতে পারে নাই। ওপেন কোলেসিস্টেক্টমি করলে কি কি ইনসিশন দিয়ে অপারেশন করা যায়? ককার্স ইনসিশন বা রাইট সাবকোস্টাল, এরপরে রাইট আপার প্যারামিডিয়ান, রাইট আপার ট্রান্সভার্স, আপার মিডলাইন, what are the structures অপারেশন কাটলে কী কী স্ট্রাকচার পাওয়া যায় এগুলো বলতে পারবো তো, এগুলো পড়ে নিবা, একটু ডিপে ঢুকলে এগুলো জিজ্ঞেস করতে পারে। প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ফরমেশন অফ গলব্লাডার স্টোন, এই যে মেকানিজম কিভাবে হচ্ছে এটা পড়ে নিবা, মানে যেহেতু এইটাই বেশিরভাগ সিংহভাগ কেস, সুতরাং এখানে যদি কখনো ওর মধ্যে ঢুকে যায় তখন কি করবা, বের তো হতে হবে। এই জন্য এই সিস্টেমে কোনো কিছু বাদ রাখবা না, পড়ে নিবা ফরমেশন অফ স্টোন কিভাবে হয়। মিউকোসিলটা হচ্ছে, তাহলে মিউকোসিল হলো প্রথমে সিস্টিক ডাক্টের মধ্যে যদি একটা স্টোন অবস্ট্রাকশন থাকে, এরপরে তাহলে গলব্লাডার ডিস্টেন্ডেড হবে, এর মধ্যে যে বাইলটা থাকবে ওই বাইলটা কী হবে, অ্যাবজর্পশন হয়ে যাবে। অ্যাবজর্ব হয়ে গেলে এর যে ইপিথেলিয়াল যে সেলগুলো আছে, ইপিথেলিয়াল সেল দিয়ে সিক্রেশনটা হবে। এই সিক্রেশনটা বাইল না, কিন্তু মিউকাস, এই মিউকাসটাই মিউকোসিল, পরিষ্কার একটা ফ্লুইড, এটারে বলে মিউকোসিল। এরপরে যখন মিউকোসিল হবে, কোনোভাবে যদি এখানে ইনফেকশানের কোনো জীবাণু আসে, সেটা হবে ইম্পাইমা গলব্লাডার। ইম্পাইমা হতে গেলে জীবাণু আসতে হবে। এই জার্মটা কোথা থেকে আসতে পারে? হেমাটোজেনাস, রক্ত দিয়ে আসতে পারে, অথবা ওখানে যে স্টোন আছে ওই স্টোনের মধ্যেও জীবাণু থাকতে পারে, সেখান দিয়েও আসতে পারে। স্টোনের মধ্যে প্রাইমারি স্টোন ইন দ্য সিবিডি আর সেকেন্ডারি স্টোন ইন দ্য সিবিডি। প্রাইমারি স্টোন ইন দ্য সিবিডি কি, কোনটারে বলে? প্রথম থেকেই সিবিডিতে একটা স্টোন তৈরি হলো, তাহলে সিবিডিতে স্টোন কি সহজে হয়? প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে কিছু, সেটা কি কী কী কারণে হতে পারে? কোনো নিডাস যদি থাকে, স্টাসিস যদি থাকে ক্রমাগত, অ্যাম্পুলারি স্টেনোসিস যদি থাকে, বা একটা গ্রোথ আছে যেটার কারণে স্টাসিস হচ্ছে, তখন ওখানে আস্তে 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 আস্তে, অথবা মেইন জিনিস হলো ইনফেকশান, মানে কোনো একটা স্ল্যাশ থাকলো, ওটা ইনফেক্টেড হলো, আস্তে আস্তে ওখানে স্ল্যাশগুলো জমে 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 বরফ এই স্টোনে পরিণত হলো।
সেকেন্ডারি স্টোন হলো ইউজুয়ালি গলব্লাডারের স্টোন, অনেকগুলো মাল্টিপল স্মল স্টোন, ওই স্টোন যদি কখনো নেমে নিচের দিকে চলে আসে, সিভিডিতে স্থান দখল করে, সেটা হলো সেকেন্ডারি স্টোন। তারপরে তোমার আছে রেসিডুয়াল স্টোন বা লেফট ওভার স্টোন, লেফট ওভার স্টোন অথবা রেসিডুয়াল স্টোন। অপারেশান, তুমি সিবিডির অপারেশান করলা, অনেকগুলো পাথর ছিল, তুমি হয়তো সব বের করছো, একটা খুঁজে পাও নাই বা রেখে আসছো। এটা যদি 2 বছরের মধ্যে অপারেশনের উইদিন 2 ইয়ার্স তুমি যদি কোনো স্টোন পাও, তাহলে ওটা আসলে রেসিডুয়াল স্টোন। ওই সময় ছিল, কোনো ক্রমে ওটা বাদ পড়ে গেছে, আমার রেখে আসছি, এই কারণে ওটা তুমি যদি বলো, রুগীরে যদি বোঝাও যে এটা পরে হয়েছে, আমার কোনো দোষ না, বই তো তা মেনে নেবে না। বইয়ে তো লেখা আছে যে উইদিন 2 ইয়ার্স স্টোন থাকা মানে ওই স্টোনটা ওই সময় ছিল। আর 2 বছরের মধ্যে যদি কোনো স্টোন তৈরি হয়, এটা হলো রিকারেন্ট স্টোন, নতুনভাবে তৈরি হলো, তখন তুমি বলতে পারবা রুগীকে। এটা হয়, হরহামেশাই হয়। পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা বলতে কি বোঝো? কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, টার্মিনাল সিবিডিতে যদি গ্রোথ থাকে, কোলাঞ্জিও কার্সিনোমা থাকে, ডিউডেনামের সেকেন্ড পার্টে যদি কোনো গ্রোথ থাকে কাছাকাছিতে অ্যাম্পুলারি, তাহলে এগুলো আমরা পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমার চিকিৎসা কি? হুইপলস, কর্ভাসিয়ার্স ল, Courvoisier's law. In the presence of jaundice, the palpable gallbladder is unlikely to be due to a stone. In the presence of jaundice, the palpable gallbladder is unlikely to be due to a stone. Stone থাকলে বলা হয় যে গলব্লাডার পালপেবল থাকবে না। স্টোন যদি থাকে, গলব্লাডার পালপেবল হবে না ইউজুয়ালি। কারণ হলো গলব্লাডার পাথরটাকে বের করতে চেষ্টা করে, তখন গলব্লাডার কন্ট্রাক্টেড থাকবে, ফাইব্রোস থাকবে, বারবার কন্ট্রাকশন করতে করতে ফাইব্রোসিস হয়, কন্ট্রাক্টেড থাকে, পালপেবল পাওয়া যাওয়ার কথা না। কিন্তু যদি কখনো পালপেবল পাও, তাহলে এটা অন্য কোনো ডুয়েল প্যাথোলজি থাকতে পারে অথবা অন্য কোনো কারণ থাকতে পারে। দ্যাট ইজ এটাই হলো কর্ভাসিয়ার্স লয়ের মূল কথা। পাথর আছে, তা পাথর থাকলে গলব্লাডার পালপেবল থাকবে না, ঠিক আছে, কিন্তু সিস্টিক ডাক্টে বা নেক অফ দ্য গলব্লাডারে একটা স্টোন আছে, তাহলে গলব্লাডার মিউকোসিল হয়ে বা ইম্পাইমা হয়ে পালপেবল হতে পারে। আবার একই সাথে সিবিডিতে কোনো স্টোন বা কোনো গ্রোথ আছে, তাহলে রুগীর জন্ডিস হবে না? তাহলে রুগীর জন্ডিস আছে, আবার পালপেবল গলব্লাডার পাচ্ছি, আনলাইকলি ডিউ টু বি স্টোন বলছে, স্টোনের কারণে না, কিন্তু এখানে তো স্টোনের কারণে পাচ্ছি, তাহলে ডুয়েল প্যাথোলজি, এই কারণে পাচ্ছি। তার মানে এটার ফ্যালাসিগুলো এই। চারকোট স্ট্রায়েড, পেন, ফিভার, জন্ডিস, চারকোট স্ট্রায়েড। কোলাঞ্জাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দ্য biliary tree, এটাই হলো পেন, ফিভার, জন্ডিস। সিএ স্টোমাক, একটু কি ধরনের অপারেশন আছে পাকস্থলীর ক্যান্সারে?
পার্শিয়াল আর টোটাল। পার্শিয়াল হলে যেমন এই যে লোয়ার রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি, একটা পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, লোয়ার রেডিক্যাল। আর যদি বডিতে বা উপরের দিকে যদি কোনো গ্রোথ থাকে, কার্ডিয়াক এন্ডে যদি কোনো গ্রোথ থাকে, অথবা লেসার কার্ভেচারে অথবা বডিতে, তখন আমাদের টোটাল গ্যাস্ট্রেক্টমি করা লাগে। অথবা আপার রেডিক্যালও করতে পারো। তখন লোয়ার পোর্শনটাকে কন্ডুইট মতো বানিয়ে ইসোফেগাসের সাথে জোড়া লাগাই দেয়। তাহলে আপার রেডিক্যাল, লোয়ার রেডিক্যাল, টোটাল। এখন সিএ স্টোমাক, ওই যে প্রেজেন্টেশন আছে, বিভিন্ন প্রেজেন্টেশন আছে না, ডিসপেপসিয়া আফটার, নিউলি ডিসপেপসিয়া আফটার 40, নিউলি ডিসপেপসিয়া আফটার 40, 40 বছর পার হয়ে। হ্যাঁ, তারপরে 3A অ্যানিমিয়া, অ্যানোরেক্সিয়া, অ্যাস্থেনিয়া, তারপর ওয়েট লস, এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, আর্লি স্যাটাইটি। হ্যাঁ, প্রেজেন্টেশন তোমার অ্যাকিউট প্রেজেন্টেশন আছে, আবার হেমাটেমেসিস মেলেনা, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এন্ট্রাল গ্রোথ হলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। আবার হেমাটেমেসিস মেলেনা নিয়েও প্রেজেন্ট করতে পারে, সিভিয়ার হেমাটেমেসিস মেলেনা। তারপরে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আছে, অ্যাসাইটিস, জন্ডিস, এগুলো আছে না, মেটাস্ট্যাটিক ফিচার নিয়ে আসতে পারে, অনেক কিছু। তারপরে তোমার ভার্কোস নোড পজিটিভ নিয়ে আসতে পারে। তারপরে ট্রাইসিয়ার সাইন, ক্রুকেনবার্গস টিউমার, সিস্টার জোসেফস নডিউল, রেকটাল সেলফ অফ ব্লুমার, তাই না? ডিআরই করলে রেকটাল সেলফ অফ ব্লুমার। ক্রুকেনবার্গস টিউমার কখন হয়? ওভারিতে, ফাংশনিং ওভারিতে ওভুলেশন হলে যে জায়গাটা ক্ষত থাকে, ওইখানে যদি কোনো ক্যান্সারের টিস্যু খসে পড়ে ওই জায়গাটা যে স্থান নেয়, তাহলে ওইখানে যে একটা টিউমার তৈরি হয়ে গেল ওভারিতে। বেচারা দেখো কোথায় টিউমার, কোথায় যে হলো। যে কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সিতে এটা হতে পারে, ক্রুকেনবার্গস টিউমার। আর ওই যদি তোমার পেলভিসে একদম পাউস অফ ডগলাসে থাকে, রেকটাল সেলফ, হাত দিলে ওখানে একটা কিছু পাবা, এটা রেকটাল সেলফ অফ ব্লুমার। ভার্কোস নোড, লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড যদি পাও, এটা ভার্কোস গ্ল্যান্ড, ভার্কোস নোড। ট্রোসিয়াস সাইন। আর একটা আছে ট্রাইসিয়াস সাইন, সুপারফিশিয়াল থ্রোম্বোফ্লেবাইটিস। লিম্বের মধ্যে তোমরা দেখবা যে সুপারফিশিয়াল থ্রোম্বোফ্লেবাইটিস, তখন আমরা বলি ট্রাইসিয়াস সাইন, TROI। আর ওটা হলো ট্রাসিয়াস, TRAUSSEUS, বানানোর ডিফারেন্সিয়েশন আছে। আর মেটাস্ট্যাটিক হলে তো ওই যে তোমার জন্ডিস হবে, অ্যাসাইটিস হবে, এইসবগুলো। ইভেন সিএ স্টোমাক ইউজুয়ালি ইমপালপেবল, পালপেবল যেটা হয় সেটা ইনঅপারেবল, ইউজুয়ালি পালপেবল না। যেটা পালপেবল হয় সেটা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই ইনঅপারেবল, মানে যদি হাতে পাও মনে করবা যে এটার অপারেশন আর করার মতো অবস্থা নাই। তাহলে সিএ স্টোমাকের অপারেশন আছে, একটা হলো কিউরেটিভ আর একটা প্যালিয়েটিভ। যে কোনো ম্যালিগন্যান্সিতে কিউরেটিভ অ্যান্ড প্যালিয়েটিভ। কিউরেটিভ হলো রেডিক্যাল টাইপ অফ সার্জারি, মানে একদম তোমার শিকড় বাকড় সহ পুরাটা ফেলাই দেওয়াটাই হলো কিউরেটিভ। আর প্যালিয়েটিভ মানে যখন অ্যাডভান্স স্টেজে থাকে, তখন আসলে খুব বেশি করার সুযোগ থাকে না, রোগীর খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমাদের একটা বাইপাস করে দেয়া, একটা লাইন ঘাট করে দেয়া, এটাই হলো প্যালিয়েটিভ। নিও অ্যাডজুভেন্ট, অ্যাডজুভেন্ট, ডাউন স্টেজিং, এগুলো তো নাম শুনেছো। নিও অ্যাডজুভেন্ট হলো যদি অপারেশনের আগে কোনো কেমো বা রেডিও, যেটাই যে ফর্মে দাও না কেন, সেটা নিও অ্যাডজুভেন্ট থেরাপি। আর অ্যাডজুভেন্ট হলো অপারেশনের পরে। ডাউন স্টেজিং অনেক সময় আমরা করি,
কয়েক সাইকেল কেমো বা রেডিও দিয়ে স্টেজটা হয়তো অ্যাডভান্স স্টেজে আছে, একটু রিলেটিভলি হয়তো স্টেজ 3-তে আছে, স্টেজ 2-তে নিয়ে যাওয়া করে তারপরে সার্জারি করা, এটার বলে ডাউন স্টেজে। এই তো মোটামুটি লং কেস, আরও আলাপ হবে। নামাজ এইবার তো যাবো, নামাজ তো আমিও পড়ে আসছি, তোমরাও পড়বা। আমি ছেড়েই দেবো, আর বেশি না, 5-10 মিনিট। এটা জাস্ট দুই একটা, এই যে এই টপিকসগুলো তো তোমাদের ধরবে। এখানে তোমরা যখন বসো তখন সাধারণত বলা হয় যে এখান থেকে এটা টেনে তোলো। এখন তোমরা ওই অনেক সময় করো, অনেক রকম করো, এক একজন এক এক রকম। হয়তো কেউ কেউ একটু দেখার চেষ্টা করো এরকম দেখে দেখে, স্যার এটাই। আবার কেউ একটু হয়তো সাবলীলভাবে, স্যার আপনি একটা দেন, এটাও একটা ইয়ে। অথবা ওই একটা আন্দাজের উপর একটা দিলে, নেন স্যার। যদি ভাগ্য ভালো হয় ভালো, না হলে সমস্যা। তবে আসলে এরকম খোঁজাখুঁজি করতে গেলে না ওই কনফিডেন্স কমে যায় তোমাদের। দেখো ওরে বাবা, এটা মনে হয় না, এটা মনে হয় না, এটা মনে হয় না, এইভাবে এই করতে থাকো। আমার মনে হয় বেটার হলো যে একটা নিয়ে খুব স্মার্টলি দিয়ে দিলা, স্যার। এইবার যদি কোনো রকমে ওটা বেঁধে যায় তোমার মধ্যে, তাহলে মনে করো রে বাবা, এ ছেলে তো টানলো একটা, আবার সেটা খটাখট বলে ফেললো, এ তো তাহলে ভালো। এটা একটা পজিটিভ ইমপ্রেশন অনেক সময় ক্যারি করে। এই কারণে আমি মনে করি ওই একটা দিয়ে দেয় ভালো। অথবা স্যার আপনি একটা দেন, স্যার বলো না না তুমি একটা নাও, তখন একটা তুমি তুলে দেবে। প্রথমবারে যদি বলো যে স্যার একটা দেন, অসুবিধা নাই। তারপর যদি আবার বলে না স্যার আপনি এটা দেন, এই তখন বেশি তর্কাতর্কিতে যাওয়ার দরকার নেই, একটা তুলবা। এই মনে করো একটাই তুললাম, একটা মনে করো। এবার প্রশ্ন শুরু হবে, আল্লাহ আল্লাহ করতেছে যে কী না জানি ধরে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই জিনিসগুলো তোমরা আগে থেকেই ওরিয়েন্টেড, তোমরা জানো প্রশ্ন আউট করা 5 বছর আগে। তাই তোমরা যদি বলতে না পারো তাহলে এটা খুব আক্ষেপের বিষয়। এক্সটার্নাল জানে না যে এগুলো হয়তো তোমরা জানো বা তোমরা দেখিছো, কিন্তু এটা তো জানোই তোমরা। আমি যদি তোমাদের মতন স্টুডেন্ট হতাম তাহলে এসব আমার একদম ঠোঁটের আগায় থাকতো, আমার চিন্তাও করা লাগতো না। আমাদের সময় তো এগুলো ছিল না। দুঃখের বিষয় হলো আমাদের সময় এই রকম ওই ওই যে ওইসব টেবিল ওইসবগুলো থাকতো। তারপরে স্যার নিজে নিজে এক্সরেগুলো নিয়ে আসতো, এনে এবার ওই এক্সরেটা তুলে দিত। পারফোরেশন না অবস্ট্রাকশান না কি আছে না আছে দেখে কষ্ট করে বলতে হতো অনেক। আর এখনকার যুগে সবই জানা, তারপরে তোমরা পারো না, এটাই হলো কষ্ট। এসব এতদিন ধরে জানা থাকলে এইগুলো কি না জানার কোনো পসিবিলিটি থাকে বলো তো আমার? দেখো এই যে হোয়াট আর দ্য কমন কজেস অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ইন অ্যাডাল্ট ইন আওয়ার কান্ট্রি। ব্যান্ড অ্যাডিশন, ভালভুলাস, obstructed inguinal hernia, foreign body, কমন কজ। আমার এখানে কোনো পেছাবো না। 1 নম্বর বলেছে কমন কজ, 2 নম্বর হলো অ্যাডাল্ট। তাহলে আমি হার্ট স্প্রাং এগুলো আসবে? আসবে না, ওদের তো বাচ্চাদের। এখানে আছে অ্যাডাল্ট, তাহলে প্রশ্নটা আগে বুঝতে হবে না ভালো? প্রশ্নটা আগে এই জন্যে শুনবা। হ্যাঁ, ম্যালিগন্যান্সি, ভালো। এই 3-4টা যদি বলো, আমার তো একবার সব বলতে হবে এমন কোনো কথা না। আবার অনেকে সুন্দর করে বলে যে স্যার উইদিন দ্য লুমেন, ইন্ট্রালুমিনাল, তারপরে ইন দ্য অল অ্যান্ড এক্সট্রা লুমিনাল। এই যে প্রথমে একটা হেডিং বলা শুরু করছো না, এটা অনেকে পজিটিভ মার্কস ক্যারি করে। বাহ, ছেলেটা তো অনেক গোছানো, সুন্দর করে বললো, অন্যদের চেয়ে একটু আলাদা। আর কমন কাজ বলতে গেলে যখন একটু দুই একটা উল্টাপাল্টা যখন হবে, যে প্যারালাইটিক আইলিয়াস বলতেছো, কেউ বলতেছো হার্ট স্প্রাং সুমুক তুমুক, তখন এই তুমি একটা উল্টাপাল্টা বাজাই দিলা। তখন তুমি প্রশ্নটাও ভালো করে শুনো নাই, আর এই যে তোমার একটু এক্সামিনারের মনটা খারাপ হয়ে গেল, এতেই ঝামেলাগুলো শুরু হয়ে গেল। এই জন্য যদি এরকম কোনো ব্রড কোশ্চেন আসে, চেষ্টা করবা ওই রকম হেডিং দিয়ে একটু বলার। হেডিং দিয়ে বললে দেখবা 2-1টা করে কাজ ওর মধ্যে আসবে, আর তোমার প্রেজেন্টেশনটা ভালো হবে।
ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ট্রিটমেন্ট মডালিটিস ফর কমন কজেস। ক্লিনিক্যাল ফিচার্স, পেইন, ভমিটিং, ডিস্টেনশন, কনস্টিপেশন। কার্ডিনাল ফিচার্স অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এই চারটা বলতে গেলে দেখবা যে অনেকের কত গোতাগুতি করা লাগে, চারটাও বলতে পারে না, দুইটা বলে আরেকটা মনে নাই, তিনটা বলে আরেকটা মনে নাই, কিছু নাই। এরপরে হয়তো বললাম যে আচ্ছা কনস্টিপেশন কাদের আগে হবে, কোন ধরনের কেসে আগে হবে, আপার গাটে না লোয়ার গাটে? ডিস্টেনশনটা কাদের বেশি হবে, আপার গাটে না লোয়ার গাটে? আপার গাটে, লোয়ার গাটে। ওই রেকটামে একটা গ্রোথ, তার ডিস্টেনশন বেশি হবে নাকি ওই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন তার ডিস্টেনশন বেশি হবে? তাহলে তো এগুলো চিন্তা করতে কি খুব বেশি কষ্ট করা লাগে? অথচ এইগুলোই পরীক্ষায় ভুল করব, এই প্রশ্নগুলোই করব। দেখবা এ তো আমরাই বসবো, আমি তো বলে দিচ্ছি যে কী কী প্রশ্ন হবে আমার তো জানা কথা। এতদিন ধরে আমরা পরীক্ষা নিচ্ছি, কোনো দিন দেখলাম না যে কোনো কঠিন প্রশ্নে তোমরা ফেল করেছো। এই কমন জিনিসই তোমরা, এই জন্য এগুলো বারবার এক জায়গায় বসে এগুলো নিয়ে তোমরা ডিসকাশন করবা, দয়া করে ডিসকাশন করবা বাসায় যেয়ে, এগুলো যেন ভুল না হয়।